বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়েছিল প্রায় ৩০০ বছরের পুরনো চন্দ্রহাস জমিদার বাড়ি। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই বাড়ির দিকে তাকাতেও ভয় পেত। কথিত ছিল জমিদার চন্দ্রহাস রায় এক তান্ত্রিকের সাহায্যে অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, কিন্তু সেই সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। তারপর এক রাতেই জমিদার, তার পরিবার আর তার চাকর-বাকর সবাই অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে মাঝরাতে বাড়ির ভেতর থেকে ভেসে আসতো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। 2026 সালের শীতকাল। প্রভাত একজন ইউটিউবার ভূতের গল্প নিয়ে ভিডিও বানাতো। সে শুনলেই জমিদার বাড়ির কাহিনী। ভিডিওর জন্য সে তার দুই বন্ধু পুলক ও বুবাইকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের প্রবীণ ব্যক্তি নেপাল কাকু তাদের সাবধান করে বললেন, বাবা, সূর্য ডোবার আগে ফিরে এসো, রাত হলে ওখানে মানুষ থাকে না। প্রভাত হেসে বলল, ভূত বলে কিছু নেই কাকু। নেপাল কাকুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমিও একসময় ভাবতাম এরকম বাবা। সন্ধ্যা নামতেই তিনজন পৌঁছালো সেই বাড়ির সামনে। বাড়ির বিশাল লোহার ফটক আধ খোলা। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। বুবাই বলল, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। পুলক হাসলো, ভয় পাস না। কিন্তু ঠিক তখনই বিশাল শব্দ করে ফটকটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তিনজন চমকে উঠল। প্রভাত ক্যামেরা ঘুরিয়ে দেখল আশেপাশে কেউ নেই। বাড়ির ভিতরে ঢুকে তারা দেখতে পেল ধুলোয় ঢাকা একটা বিশাল দরবার ঘর। দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে। হঠাৎ প্রভাতের টর্চের আলো একটা ছবির ওপরে পড়তেই সে থমকে গেল। ছবিতে জমিদার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে দেখল ছবির এক কোণে দাঁড়ানো ছোট্ট মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। প্রভাত চিৎকার করে উঠল, হে তোরা দেখলি? কিন্তু তখন ছবিটা আবার স্বাভাবিক। রাত প্রায় 12টা। হঠাৎ উপরের তলা থেকে ভেসে এলো নূপুরের শব্দ। পুলক বলল, উপরে উপরে কেউ আছে। তিনজন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। যতই তারা ওপরে উঠছে নূপুরের শব্দ তত কাছে আসছে। কিন্তু দোতলায় পৌঁছে তারা দেখল সামনের করিডোর সম্পূর্ণ খালি। শুধু শেষ মাথায় একটা দরজা ধীরে ধীরে খুলছে, আর দরজার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা একটা ছোট্ট মেয়ে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর সে ফিসফিস করে বলছে, তোমরা দেরি করে ফেলেছ। সাদা পোশাক পরা মেয়েটির কথা শুনে প্রভাত, পুলক আর বুবাইয়ের শরীর কেঁপে উঠল। তোমরা দেরি করে ফেলেছ কথাটা বলেই মেয়েটি ধীরে ধীরে পিছনের অন্ধকারে মিলিয়ে গেল। প্রভাত সাহস করে টর্চের আলো ফেলল। কেউ নেই, ঘরটা খালি। কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পুরনো পুতুল। পুতুলটার মুখে অদ্ভুত হাসি, আর তার চোখ দুটোও কালো। বুবাই কাঁপা গলায় বলল, ভাই চল ভাই, এখান থেকে চলে যায় ভাই। কিন্তু ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। মনে হচ্ছিল কেউ একটা লাশ টেনে নিয়ে যাচ্ছে। তিনজন তাড়াতাড়ি নিচে নেমে এলো। দরবার ঘরের মাঝখানে এসে তারা স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে ধুলো জমেছিল এখন সেখানে দেখা যাচ্ছে অসংখ্য পায়ের ছাপ। ছোট বড়, বৃদ্ধ, মহিলা, যেন শত শত মানুষ হেঁটে গেছে এর ওপর থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়,
সব পায়ের ছাপ একই দিকে যাচ্ছে, বাড়ির পেছনের দিকে। কৌতূহল চেপে না রাখতে পেরে তারা পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। বাড়ির পিছনে একটা পুরনো মন্দির ছিল, দেওয়ালটা ভাঙা, ছাদ প্রায় ধসে গেছে। দরজার ওপর কালো রঙের অদ্ভুত সব চিত্র আঁকা ছিল। মন্দিরের ভিতরে ঢুকতেই এক তীব্র পচা গন্ধ নাকে এলো। পুলক মুখ চেপে ধরল। এটা কি গন্ধ? প্রভাত টর্চ জ্বালাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। মন্দিরের মেঝেতে সারি সারি মানুষের কঙ্কাল। কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ যেন প্রার্থনা করার ভঙ্গিতে জমে গেছে। হঠাৎ একটা শিশুর কান্না শোনা গেল। শব্দটা আসছে মন্দিরের নিচ থেকে। তারা দেখতে পেল মেঝের মাঝখানে একটা লোহার ঢাকনা। অনেক কষ্টে সেটা সরাতেই নিচে যাওয়ার সিঁড়ি দেখা গেল, একটা গোপন কক্ষ। প্রভাত ক্যামেরা হাতে নিচে নামতে লাগলো। যত নিচে নামছে তত ঠান্ডা বাড়ছে, নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। সিঁড়ির শেষে একটা বিশাল ঘর। ঘরের মাঝখানে পাথরের বেদি, আর সেই বেদির ওপর বসে আছে একটি মেয়ে। সেই একই সাদা পোশাক, সেই একই কালো চোখ। মেয়েটি এবার হাসলো, হেসে হেসে বলল, অবশেষে তোমরা এলে? প্রভাত জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটির চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটি বলল, আমি মেঘলা, জমিদারের মেয়ে। মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর সে যা বলল তা শুনে তিনজনের শরীর অবশ হয়ে গেল। প্রায় 200 বছর আগে জমিদার চন্দ্রহাস অমরত্বের জন্য নিজের মেয়েকেই তান্ত্রিক যজ্ঞে বলি দিয়েছিল, কিন্তু যজ্ঞ ব্যর্থ হয়। মেঘলার আত্মা মুক্তি পায়নি, বরং পুরো বাড়ি অভিশপ্ত হয়ে যায়। সেই রাতেই বাড়ির সবাই মারা যায়, আর তাদের আত্মা আজও এই বাড়ির ভেতর বন্দি। হঠাৎ মেঘলার মুখে হাসি বদলে গেল, তার গলা কর্কশ হয়ে উঠল। কিন্তু কিন্তু তোমরা খুব দেরি করে ফেলেছ। মানে? মেঘলা ধীরে ধীরে আঙুল তুলে তাদের পিছনে দেখালো। তিনজন ঘুরে তাকালো, আর তারপর তাদের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, কারণ সিঁড়ির মুখ বন্ধ হয়ে গেছে, আর চারপাশে দাঁড়িয়ে আছে শত শত কালো ছায়া মূর্তি। তাদের চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, আর সবাই একসাথে বলছে, আজ নতুন 3 জন থাকবে। প্রভাতের বুকের ভিতর ধক ধক করছে। পুলক আর বুবাইও ভয়ে একদম কাত হয়ে পড়েছে, কারণ চারপাশে শত শত কালো ছায়া মূর্তি। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছে। একটা চাপা গলা, হাজার কণ্ঠ একসাথে বলছে, আজ নতুন 3 জন থাকবে, আজ নতুন 3 জন থাকবে। মেঘলা ধীরে ধীরে পাথরের বেদি থেকে নেমে এলো। তার পা মাটিতে পড়তেই ঘরের আলো আরও কমে গেল। চারিদিকে যেন রাতের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে। সে প্রভাতের দিকে তাকিয়ে হাসলো, হেসে বলল, তোমরা নিজেরাই এখানে এসেছো, কেউ ডাকেনি। প্রভাত কাঁপা গলায় বলল, আমরা আমরা শুধু ভিডিও করার জন্য এসেছি। মেঘলা হেসে উঠল, কিন্তু সেই হাসি মানুষের মতো না, একটা ভাঙা কাঁচের শব্দের মতো। হঠাৎ বুবাই চিৎকার করে উঠল, আমার পা পড়ছে না, আমার পা। প্রভাত নিচের দিকে তাকিয়ে দেখলো মেঝেতে কালো ধোঁয়ার মতো কিছু একটা বুবাইয়ের পা জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে সেটা আরো উপরে উঠছে। পুলক ছুটে পালাতে গিয়ে দেখলো দরজা বন্ধ হয়ে গেছে। জোরে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার শব্দ এলো। একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। চারপাশে এখন কোনো পথ নেই। মেঘলা ধীরে 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 বলল, এই ঘর থেকে কেউ বেরোতে পারে না, শুধু শর্ত পূরণ করলে তখনই বেরোতে পারবে।
প্রভাত জিজ্ঞেস করলো, কি শর্ত? মেঘলার চোখ আরো কালো হয়ে গেল। তোমাদের মধ্যে একজনকে এখানেই থেকে যেতে হবে। নীরবতা নেমে এলো। হঠাৎ মেঝের কঙ্কালগুলো নড়ে উঠল, একটা একটা করে দাঁড়াতে লাগলো। হাড় ভাঙা শব্দে ঘর গেল ভেঙে। কঙ্কালগুলোর মধ্যে একজন এগিয়ে এলো। তার মাথার খুলির ভিতর থেকে লাল আলো জ্বলছে। সে আঙুল তুলে প্রভাতের দিকে দেখালো। মেঘলা ফিসফিস করে বলল, সে তোমাকে চেনে। প্রভাত চমকে উঠল, কে? কঙ্কালটা ধীরে ধীরে সামনে এলো, আর হঠাৎ তার মুখে হাড়ের ফাঁক থেকে একটা পুরনো কাগজ বেরিয়ে এলো। প্রভাত সেটা তুলে যা দেখলো, তার হাত কেঁপে উঠল। এটা একটা পুরনো খবরের কাগজের কাটিং। লেখা আছে, চন্দ্রহাস জমিদার বাড়িতে রহস্যময় আগুনে 3জন যুবকের মৃত্যু। তার নিচে একটা ছবি, আর সেই ছবিতে প্রভাত নিজেই দাঁড়িয়ে আছে। প্রভাত পিছিয়ে গেল। অসম্ভব, এটা আমি নয়, অসম্ভব। মেঘলা শান্ত গলায় বলল, তুমি আবার ফিরে এসেছ। হঠাৎ তার চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ তুমি আগের বার পালিয়ে গিয়েছিলে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। উপর থেকে ভাঙা পাথর পড়তে লাগলো। ছায়া মূর্তিগুলো আরো ঘন হয়ে এলো, আর মেঘলা চিৎকার করে বলল, বলি শুরু করো, বলি শুরু করো। মুহূর্তের মধ্যে বুবাইকে টেনে নিয়ে যাওয়া হলো বেদির দিকে। সে চিৎকার করছে, প্রভাত বাঁচা আমাকে, প্রভাত ভাই বাঁচা। পুলক কাঁদতে লাগলো, না না না, এসব হতে পারে না। প্রভাত স্তব্ধ। তার মাথায় শুধু একটা প্রশ্ন, আমি কি সত্যি আগে এখানে এসেছিলাম? বেদির উপর বুবাইকে শুইয়ে দেওয়া হলো। মেঘলা তার হাত তুলল, কারণ কালো আলো ঘন হয়ে উঠল। আর ঠিক তখনই প্রভাতের মাথায় হঠাৎ সব মনে পড়ে যেতে লাগলো। আগের জন্ম, এই বাড়ি, আর এই সেই আগুন। আর সেই চিৎকার করে উঠল, থামো, আমার সব মনে পড়েছে। কিন্তু ততক্ষণে বেদির ওপর কালো আলো নেমে এসেছে। কালো আলো যখন বেদির উপরে নেমে আসছিল, ঠিক তখনই প্রভাত চিৎকার করে উঠল, থামো থামো, আমার সব মনে পড়েছে, থামো। ঘরটা মুহূর্তে থমকে গেল। মেঘলার হাত বাতাসে থেমে গেল। ছায়ামূর্তিগুলো যেন অপেক্ষা করতে লাগলো। প্রভাত হাঁপাতে হাঁপাতে বলল, আমি এখানে এসেছিলাম, এই বাড়িতে। বুবাই বেদির ওপর বাঁধা অবস্থায় কাঁদছে। পুলক এক কোণে বসে কাঁপছে। হঠাৎ প্রভাতের চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। তার মাথায় ভেসে উঠতে লাগলো পুরনো স্মৃতি। 15 বছর আগে একই চন্দ্রহাস জমিদার বাড়ি, কিন্তু তখন এটা ভাঙা ছিল না। বাড়ির ভিতরে চলছিল কালো যজ্ঞ। একজন তান্ত্রিক মন্ত্র পড়ছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একই প্রভাত, কিন্তু তার চোখ ভিন্ন, ঠান্ডা, নিষ্ঠুর। তার পাশে জমিদার চন্দ্রহাস। তান্ত্রিক বলছে, অমরত্ব পেতে হলে আত্মা বাঁধতে হবে, আর তার জন্য তোমার নিজের মেয়েকে বলি দিতে হবে, মেঘলাকে। ছোট্ট মেয়ে মেঘলা কাঁদছিল, বাবা আমাকে বাঁচাও, কাঁদতে কাঁদতে সে বলছিল, কিন্তু কেউ শোনেনি। হঠাৎ সব কিছু বদলে গেল। তখনকার প্রভাত এগিয়ে এসে মেঘলার হাত ধরে বলেছিল, আমি এটা হতে দেব না। কিন্তু ততক্ষণে যজ্ঞ শুরু হয়ে গেছে। একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, আগুন, চিৎকার, আর পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। শেষ মুহূর্তে মেঘলার চোখ প্রভাতের দিকে ছিল, ভালোবাসার নয়, অভিশাপ নিয়ে। বর্তমান সময়ে ফিরে প্রভাত হাঁটু কেটে বসে বলল, আমি তোমাদের বাঁচাতে পারিনি। মেঘলার চোখ লাল হয়ে উঠল, না, আর গলাও কেঁপে উঠল। শুধু তুমি দেখোনি, তুমি আমাকে বলি দিয়েছিলে। ঘর কেঁপে উঠল। ছায়ামূর্তিগুলো চিৎকার করে উঠল, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। হঠাৎ মেঘলার মুখ বদলে গেল। সে আর ছোট্ট মেয়ে নেই। তার ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো শক্তি। সে ধীরে ধীরে বলল, তুমি দ্বিতীয়বার এসেছো, এবার পালাতে পারবে না। বেদির উপরে আগুন জ্বলছে। বুবাই আর পুলকের শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো।
প্রভাত চিৎকার করলো, না থামো না। কিন্তু তখনই মেঘলা বলল, তোমার শেষ সুযোগ, নিজেকে বলি দাও অথবা তোমার বন্ধুদের বলি দাও। নীরবতা, শুধু আগুনের শব্দ আর প্রভাতের নিঃশ্বাস। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে জল নেই, শুধু অপরাধ বোধ। সে ফিসফিস করে বলল, এইবার আমি শেষ করব। আর ঠিক তখনই মন্দিরের দরজায় এক প্রবল বাতাস ঢুকে পড়ল, আগুন নিভে যেতে লাগলো। মেঘলার চিৎকার করলো, কে কে এখানে ঢুকলো? অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর এলো, অভিশাপ শেষ করার সময় হয়েছে। আর ধীরে ধীরে সামনে এলো এক অজানা ছায়া, যার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে প্রভাতকে চেনে। মন্দিরের ভিতর বাতাসটা হঠাৎই ভারী হয়ে গেল। আগুন নিভে গেছে, কিন্তু অন্ধকার যেন আরো ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে। প্রভাত স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে মেঘলা, আর তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে অস্থিরতা। ছায়া মূর্তিগুলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, কারণ অন্ধকার থেকে যে ছায়াটা বেরিয়ে এসেছে সে আলাদা। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, কোনো মুখ নেই, শুধু একটা গভীর কণ্ঠস্বর, প্রভাত তুমি আবারও ভুল পথে হাঁটছো। প্রভাত কাঁপা গলায় বলল, কে কে তুমি কে? ছায়াটা থেমে গেল, যে তোমাকে প্রথমবার বাঁচিয়েছিল আর এবার শেষবার সুযোগ দিতে এসেছে, আমি সে। মেঘলা চিৎকার করে উঠল, মিথ্যে, ও তোমার শত্রু। ছায়াটা শান্ত গলায় বলল, আমি সত্য। হঠাৎ মেঝের নিচ থেকে কম্পন শুরু হলো, পুরো মন্দির কাঁপতে লাগলো, পাথরে ফাটল দিয়ে কালো ধোঁয়া উঠছে। বুবাই আর পুলক এখন অর্ধ অদৃশ্য অবস্থায় ঝুলে আছে। ছায়াটা ধীরে ধীরে হাত তুলল, তার সাথে সাথে অর্ণবের চোখের সামনে সব সত্য ভেসে উঠল। আসল সত্য, চন্দ্রহাস জমিদার কখনো অমরত্ব পায়নি। সে চেয়েছিল আত্মা বাঁধা দরজা খুলতে, যার ভিতরে বন্দি থাকবে অসংখ্য আত্মা। আর সে দরজার চাবি ছিল মেঘলা নয়, প্রভাত। মেঘলা হেসে উঠল, এবার বুঝেছো? তুমি কখনো বাঁচাতে আসোনি, তুমি দরজা খুলতে এসেছো। প্রভাত হাঁটু গেড়ে পড়ে গেল, তার মাথায় সব ভেঙে পড়ল। ছায়াটা বলল, আগের বার তুমি দরজা খুলেছিলে, কিন্তু সম্পূর্ণ করতে পারোনি, তাই তোমাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। হঠাৎ মেঘলা প্রভাতের দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আর শুধু প্রতিশোধ নেই, একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। আজ দরজা খুলবো আর তুমি ভিতরে থাকবে। চারপাশের অন্ধকার ঘন হয়ে উঠল, মন্দিরের মেঝে ফেটে গেল, একটা বিশাল কালো দরজা উঠে আসছে। ছায়াটা চিৎকার করে বলল, প্রভাত এখনই সিদ্ধান্ত নাও, দরজা বন্ধ করবে নাকি চিরতরে ভিতরে যাবে। প্রভাতের সামনে তিনটে জিনিস, বুবাই, পুলকের জীবন, মেঘলার মুক্তি আর নিজের অস্তিত্ব। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে এখন আর ভয় নেই, শুধু শান্তি। সে ফিসফিস করে বলল, যদি আমি দরজা হই তাহলে আমি দরজায় ভাঙব। মেঘলা চিৎকার করে উঠল, না। কিন্তু ততক্ষণে প্রভাত নিজের বুকের উপরে হাত রাখলো, আর ভিতর থেকে আলো বেরিয়ে আসতে শুরু করলো। ছায়াটা শেষবার বলল, এটাই কিন্তু শেষ সুযোগ। আর মুহূর্তের মধ্যে পুরো মন্দির আলোয় বিস্ফোরণে ভেঙে গেল। ভোরের আলো, চন্দ্রহাস জমিদার বাড়ির ধ্বংস শেষ। কোনো মন্দির নেই, কোনো ছায়া নেই, শুধু বাতাসে একটা ফিস ফিস। ধন্যবাদ, ধন্যবাদ। একটা ক্যামেরা পড়ে আছে ধুলোর মধ্যে, রেকর্ডিং চলছে, কিন্তু স্ক্রিনে শুধু লেখা, নো সিগন্যাল।